সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নতুন একটা রেকর্ডেড ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসের টপিকস হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট অধ্যায়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো চলো আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমরা পড়ে ফেলি। কম সময়ের ভিতরে এই টপিকগুলো পড়ি। আচ্ছা, তো কি আছে? প্রথম টাইপ 1-এ আছে, বলছে এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এই ধরনের কথাবার্তা আছে। এনতম কক্ষপথের শক্তি এন সমান -13.6 ইন্টু জেড স্কয়ার ভাগ এন স্কয়ার ইলেকট্রোভোল্ট। ভালো করে দেখো, এনতম কক্ষপথের শক্তি এন সমান -13.6 জেড স্কয়ার ভাগ এন স্কয়ার ইলেকট্রোভোল্ট। আচ্ছা, জেডটা কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। জেড হলো পারমাণবিক সংখ্যা। এন হলো কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা। জেড হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, ঠিক আছে। আর এনটাকে কক্ষপথের সংখ্যা। যদি বলে প্রথম কক্ষপথ, তাহলে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ বললে এন এর মান 2, তৃতীয় কক্ষপথ বললে এন এর মান 3, ঠিক আছে। আচ্ছা, এনতম কক্ষপথের শক্তি -13.6 জেড স্কয়ার ভাগ এন স্কয়ার ইলেকট্রোভোল্ট। আচ্ছা, শক্তির এসআই একক হচ্ছে জোল, এছাড়া আরেকটা একক আছে হচ্ছে ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তো এই ইকুয়েশনে মান বসালে সবসময় ইলেকট্রোভোল্ট একক অ্যান্সারটা আসবে, সবসময় ইলেকট্রোভোল্ট আকারে অ্যান্সারটা আসবে, এবং আমাদের কোশ্চেনের অ্যান্সারটা ইলেকট্রোভোল্ট আকারেই থাকে। তাহলে আমাদের কোনো ক্যালকুলেশনের ঝামেলা নেই, ঠিক আছে। আর জুলে নিতে হলে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করলে জুল একক আসবে। তো আমাদের এটা ক্যালকুলেটর লাগবে, আর অপশন এই ধরনের থাকেও না। তো আমরা পড়লাম এনতম কক্ষপথের শক্তি ই এন সমান -13.6 জেড স্কয়ার ভাগ এন স্কয়ার। যদি বলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি কত হবে, তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি, যেহেতু প্রথম কক্ষপথ, তাহলে E1 = -13.6। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। কততম কক্ষপথ বলেছে? প্রথম কক্ষপথ, তাহলে অ্যান্সারটা হবে -13.6 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। এখন আমাদের যদি জিজ্ঞাসা করে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, তাহলে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি চাইলে আমরা কি করব? আমরা E2 = লিখব -13.6। হাইড্রোজেনের বলেছে যার পারমাণবিক সংখ্যা কত? 1, আর দ্বিতীয় কক্ষপথের সংখ্যা তার মানে 2 স্কয়ার, মানে -13.6 কে জাস্ট 4 দ্বারা ভাগ করলে আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তিটা পাবো। আশা করি আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে অসুবিধা হবে না। আবার এই শক্তির সাথে কক্ষপথের সংখ্যার সম্পর্কটা কেমন? শক্তির সাথে কক্ষপথের সংখ্যা, আচ্ছা, কক্ষপথের সংখ্যার বর্গের ব্যস্ত আনুপাতিক। শক্তির মানটা হবে কক্ষপথের সংখ্যার বর্গের ব্যস্ত আনুপাতিক, অর্থাৎ কক্ষপথের সংখ্যা যদি বাড়ে তাহলে শক্তির মানটা কমে যায়, ঠিক আছে। তাহলে শক্তি নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এবার আসো এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এই যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 আর্মস্ট্রং এন স্কয়ার ভাগ জেড। 1 আর্মস্ট্রং সমান আমরা জানি 10⁻⁻10 মিটার। 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। সেটা এখানে বসাইলে 5.3 × 10⁻11 এন স্কয়ার ভাগ জেড। ব্যাসার্ধের এসআই একক, ব্যাসার্ধ এক প্রকার দৈর্ঘ্য, তো এসআই একক কি? মিটার, ঠিক আছে। তো এনতম কক্ষপথের ব্যাসার্ধ Rn সমান 5.3 × 10⁻11 এন স্কয়ার ভাগ জেড, যেখানে এর আগেও বলা হয়েছিল জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। জেডটা পারমাণবিক সংখ্যা এবং এন হলো কক্ষপথের সংখ্যা। এই ব্যাসার্ধের সাথে কক্ষপথের সংখ্যা সম্পর্কটা কেমন দেখো তো? ব্যাসার্ধের সাথে কক্ষপথের সংখ্যা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক। হ্যালো হ্যালো, হ্যাঁ আছি, আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি, আমি অনলাইনে ক্লাস আছি। ওকে।
সরি আন্তরিকভাবে দুঃখিত, 5.3 × 10⁻11 n স্কয়ার ভাগ z। তাহলে এই ব্যাসার্ধর সাথে এই কক্ষপথের সংখ্যার সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, অর্থাৎ rn সমানুপাতিক n স্কয়ার, rn সমানুপাতিক n স্কয়ার, হ্যাঁ, বা r সমানুপাতিক n না দিয়ে r সমানুপাতিক n স্কয়ার। ঠিক আছে, এই rটা সমানুপাতিক কে n স্কয়ার। তাহলে যদি কক্ষপথের অনুপাত হয় 1:2, কক্ষপথের অনুপাত হয় 1:2, তাহলে ব্যাসার্ধের মানটা কত হবে? ব্যাসার্ধের সাথে বর্গের সমানুপাতিক, তাহলে এটার বর্গ করব এটার বর্গ করব, আলটিমেটলি কত হবে? 1:4। ঠিক আছে, কক্ষপথের অনুপাত যদি 2:3 হয়, তাহলে ব্যাসার্ধের মানটা কেমন হবে? ব্যাসার্ধের মানটা হবে কক্ষপথের সংখ্যার বর্গের সমানুপাতিক, তাহলে এটার বর্গ করব এটার বর্গ করব, 4:9। ঠিক আছে, আশা করি আমরা বুঝেছি যে n-তম কক্ষপথের শক্তি কিভাবে বের করতে হয় আর n-তম কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়। এখন আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখি, যে কোশ্চেনগুলো বিশ্ববিদ্যালয়ে বিগত সালে প্রায় এসে থাকে, এমন কিছু কোশ্চেন আমরা এখন সলভ করি। তো চল দেখে আসা যাক। প্রথম কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট, যেটা আমরা জানি। বলছে দ্বিতীয় কক্ষের শক্তি কত? দেখো তো কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আর একটা বিশ্ববিদ্যালয় আসছে, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় আসছে, দুইটা জায়গায় আসছে কোশ্চেনটা। দ্বিতীয় কক্ষপথের শক্তি আমরা E2 = -13.6 জানি, সেটাই দেওয়া আছে, কিন্তু সূত্রটা কি ছিল? সূত্রটা z² ভাগ n স্কয়ার ছিল। তাহলে এটা মূল সূত্র ছিল, হ্যাঁ, n এর ক্ষেত্রে। তাহলে E2 = -13.6 হাইড্রোজেনের বলেছে, তাহলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? 1। দ্বিতীয় কক্ষে বলেছে, তাহলে কক্ষপথের সংখ্যা 2, তার মানে 4। -13.6 কে 4 দ্বারা ভাগ করলে 3 এ 4 12 হয়, 3 এ 4 12 হয়, তাহলে অবশ্যই অ্যান্সারটা 3 পয়েন্ট সামথিং হবে, অবশ্যই অ্যান্সারটা 3 পয়েন্ট সামথিং হবে। সেই অ্যান্সারটা হচ্ছে -3.4 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এটা ইলেকট্রোভোল্ট আকারে আসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন রাইট অ্যান্সার। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হলো বি অপশন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ইলেকট্রনের মোট শক্তি এত হলে তৃতীয় বোর কক্ষের শক্তি জিজ্ঞাসা করছে। দেখো তো একই স্টাইলের কোশ্চেন, একই কোশ্চেন, জাস্ট দ্বিতীয় ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশন আসছে। ঠিক আছে, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি E3 = -13.6, হাইড্রোজেন বলেছে, তার মানে 1। তৃতীয় কক্ষপথের শক্তি তার মানে 3² -13.6 কে 3² 9 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে, অবশ্যই 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটা রাইট অ্যান্সার না, এটা না, এটা না, অবশ্যই রাইট অ্যান্সার আছে এ। আমি ভাগ না করে অ্যান্সারটা বলতে পারবো যে আমাদের অপশনের এই অ্যান্সারটা উত্তর হবে। পরের কোশ্চেন, যেটা রাজশাহী ইউনিভার্সিটির 22 সেশন আসছে, বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বলেছে। দেখো কক্ষপথের সংখ্যা দেওয়া আছে প্রথম ও দ্বিতীয়, তার মানে কি 1:2। কক্ষপথের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি মনে আছে? r সমানুপাতিক n স্কয়ার, হ্যাঁ, বর্গের সমানুপাতিক। তাহলে এটার বর্গ করি, 1 এর বর্গ করি, 2 এর বর্গ করি, আলটিমেটলি কত হবে? 1:4, 1:4। ঠিক আছে, পারবো না আমরা এ ধরনের কোশ্চেন? অবশ্যই পারা উচিত। পরের কথা বলছে প্রথম 3টি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো তো আগের কোশ্চেনটা কি, প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, যেটা রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ আসছিল। পরের কোশ্চেনটা দেখো তো, প্রথম 3টি বোর কক্ষের ব্যাসার্ধের অনুপাত, একই ধরনের কথা, যেটা রাজশাহী ইউনিভার্সিটি 19-20-এ আসছে। অর্থাৎ কোশ্চেন কিন্তু আমাদের প্রায়ই রিপিটেড হয়। ঠিক আছে, আমরা নিয়ম সহ যদি বিগত বছরের কোশ্চেনগুলো 80%-এর উপরে সলভ করতে পারি, তাহলে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো দেখো প্রথম 3টি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বলেছে, তার মানে 1:2:3।
এটা কক্ষপথের সংখ্যা, আর কক্ষপথের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, জাস্ট বর্গ করে দেব, তাহলে 1:4:9, 1:4:9, যেটা সি অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে কি? পরের কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত? এই ধরনের কোশ্চেন আমরা করতে পারি, আরে কি না? আমরা অলরেডি করেছি, দ্বিতীয় কক্ষপথের শক্তি কত বের করেছি, এর আগেই বলেছি। পরের কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা বোর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ইকুয়েশন Rn সমান কত ছিল? 5.3 × 10⁻11 n² ভাগ z ছিল, তাই তো? এককটা ছিল মিটার এককে। এখন বলেছে কি কততম কক্ষপথের? প্রথম কক্ষপথের, তার মানে n এর মান 1, কার? হাইড্রোজেনের, তার মানে পরমাণুর সংখ্যা কত? 1, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 5.3 × 10⁻11, এককটা আছে মিটার। অর্থাৎ রাইট আনসার এই অপশনে আছে। ঠিক আছে, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কোশ্চেনটা 18-19 সেশনে এসেছে। আচ্ছা, বলছে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরের প্রকাশ E সমান -13.6 n² ইলেকট্রোভোল্ট, হ্যাঁ, z² ভাগ n²। তো যেহেতু হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেনের তো 1, তো -13.6/n² ইলেকট্রোভোল্ট আছে। তারপর বলছে n = 1 ট্রো, অর্থাৎ ভূমি অবস্থা থেকে পরবর্তী উচ্চতর শক্তি স্তরে যেতে একটি হাইড্রোজেন পরমাণু কি পরিমাণ শক্তি শোষণ করে? শক্তি শোষণ তো পরের কথা, আসলে 1 নম্বর কক্ষপথের শক্তি কত ছিল আর 2 নম্বর কক্ষপথের শক্তি কত হবে, সেটার ব্যবধানই হবে শক্তি শোষণ। তাহলে আমরা আগে 1 নম্বর কক্ষপথের শক্তিটা দেখি। হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথের শক্তি -13.6 সূত্রটা ছিল কি? z² ভাগ n², তাই তো? তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে কত? 1, তার মানে -13.6 ইলেকট্রোভোল্ট, -13.6 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 = -13.6, দ্বিতীয় কক্ষপথ মানে 2 এর স্কয়ার, তার মানে 4 দ্বারা ভাগ করলে -3.4 ইলেকট্রোভোল্ট। ওকে, এখন ডেল ই সমান কি? ডেল ই মানে টোটাল শক্তিটা হচ্ছে কি E2 - E1। E2 কত পাইলাম? -3.4 ইলেকট্রোভোল্ট, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 13.6 ইলেকট্রোভোল্ট = 10.2 ইলেকট্রোভোল্ট। এই পরিমাণ শক্তি শোষণ করবে, কারণ প্রথম কক্ষপথে ছিল 13.6 ইলেকট্রোভোল্ট, দ্বিতীয় কক্ষপথে এসে দেখা যাচ্ছে 3.4 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিলেই না আমরা বলতে পারবো এই দুইটার শক্তির ব্যবধানটা বা কি পরিমাণ শক্তি শোষণ করছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আমরা আশা করি ভুল হবে না আমাদের। পরের কোশ্চেন, একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থায় শক্তি মানে E1, উত্তেজিত অবস্থায় শক্তি তার মানে E2, ফোটন নিঃসরণ করে ইলেকট্রন ভূমি অবস্থায় ফিরে আসে, ভূমিতে শক্তি, এটা হচ্ছে E1। ফোটনের কম্পাঙ্ক কত? কিছুক্ষণ আগে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, ডেল ই সমান E2 - E1, তার মানে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইলাম 10.2 ইলেকট্রোভোল্ট। আচ্ছা, আমরা আরেকটা সূত্র জানি না, E = Hf। আমরা এই সূত্রটা জানি না, E = Hf। তো E এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? Hf লিখতে পারি। তো কম্পাঙ্ক F শেষে, তার মানে 10.2/H। H হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সেটা কত? 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এসআই এককে বসাচ্ছি, আর এই যে শক্তিটা ইলেকট্রোভোল্ট তো এসআই একক না, তাহলে এটা এসআই এককে বসাইলে এটাও এসআই এককে মানটা বসাইতে হবে, তার মানে জুলে নিতে হবে। ইলেকট্রোভোল্ট থেকে জুলে নিতে হলে ইলেকট্রনের চার্জ দ্বারা জাস্ট গুণ করতে হয়। ওকে, এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এখন কোশ্চেনটা ক্যালকুলেশন বেশ বড় হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে, আর কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে
যখন আমাদের ক্যালকুলেটরের ব্যবহার ছিল। ঠিক আছে, আমরা জাস্ট প্রসেসটা দেখলাম, ক্যালকুলেশন আমাদের লাগবে না, আমাদের ক্যালকুলেশন বাদে এত ক্রিটিক্যাল কোশ্চেন দেই না বললেই চলে। তো স্কিপ করি আমরা। আচ্ছা, আশা করি তোমরা আইটেম 1-এর কোশ্চেনগুলো দেখছো এবং অ্যাডমিশন পরীক্ষায় মোট শক্তি বা কক্ষপথের ব্যাসার্ধ যে আলোচনাটুকু করলাম, এই আলোচনার ভিতরেই যে কথাগুলো উঠে আসলে এখান থেকে কোশ্চেন হয় সচরাচর, এর বাইরে যায় না, এর বাইরে পড়ারও কোনো কিছু নাই। পরে টাইপ 2-তে আছে অধ্যায় এবং গড় আয়ু নিয়ে। অধ্যায় টি হাফ সমান, আচ্ছা, 0.693 বাই ল্যামডা ইকুয়াল টু 0.693 টাউ। অধ্যায় কাকে বলা? একটা মৌলের বা পরমাণুর অর্ধেক পরিমাণ ভাঙতে যে সময় লাগে তাকে অধ্যায় বলে। একটা মৌল বা একটা পরমাণু যে অবস্থায় ছিল তার অর্ধেক পরিমাণ ভেঙে যেতে যে সময়টুকু লাগে সেই সময়টাকে ওই মৌলের অধ্যায় বলে। সেই অধ্যায় টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, আমরা মিক্স করে না পেলেই ল্যামডাটা হচ্ছে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। এই টাও হচ্ছে গড় আয়ু, এই যে এখানে লেখা আছে গড় আয়ু টাও সমান 1 বাই ল্যামডা। গড় আয়ু টাও সমান 1 বাই ল্যামডা, অর্থাৎ গড় আয়ুর সাথে ল্যামডা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এই যে 1 বাই ল্যামডা সমান টাও, সেখান থেকে আসছে। আর অধ্যায়ের সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কেমন? তাও ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের একেবারে ইন্টারমিডিয়েটের সিম্পল সূত্র এই দুইটা সূত্র নিয়ে আমার নতুন করে আলোচনা করার কোনো কিছু নাই। আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন বলছে অধ্যায় ও গড় আয়ু পরস্পরের কি? দেখো তো, এটা অধ্যায়ু আর এটা গড় আয়ু। অধ্যায়ু ও গড় আয়ু পরস্পরের কি? সোজাসুজি আছে, সমানের সোজাসুজি থাকলে তার সমানুপাতিক সম্পর্ক। অধ্যায়ু গড় আয়ু সমানুপাতিক, অধ্যায়ু ক্ষয় ধ্রুবক ব্যস্তানুপাতিক, গড় আয়ু আর ক্ষয় ধ্রুবক ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাহলে বলছে অধ্যায় ও গড় আয়ু পরস্পরের কি? অধ্যায় গড় আয়ু পরস্পরের সমানুপাতিক। এই দেখো, এই সিম্পল কোশ্চেন আসছে কতবার। হ্যাঁ, আমরা সবসময় মনে করি কোশ্চেন মঙ্গল গ্রহ থেকে হয়, তা কিন্তু না। কোশ্চেন আমাদের ইন্টারমিডিয়েট বইয়ের থেকেই হয় এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসে সেই টাইপ ধরে ধরে পড়লে আমরা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার করতে পারি। বলছে কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, মানে ল্যামডার মান দেওয়া আছে, অধ্যায়ের মান জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। ল্যামডার মান কত? 0.01। এটা ঠিক আছে। এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি? এই ক্যালকুলেশন আমি যদি এর জন্য বড় করে প্রথম দেখাই, এর জন্য কত? 100, আর এর জন্য কত? 1-এর পর 3টা শূন্য, তার মানে 2টা শূন্য কাটে 690 কে 10 দ্বারা ভাগ, তো 0 দ্বারা ভাগ মানে 1 ডিজিট পর, অর্থাৎ 69.3। ঠিক আছে, এটা হচ্ছে বড় হিসাব। আর একটু ছোট করে আমি দিতে পারতাম, আর একটু ছোট করে যদি আমি দিতাম, দেখো কি হতো। এটা তো আমরা বুঝলামই। ক্যালকুলেশনটা এখানে দেখাই ছিল 0.693 বাই 0.01। দেখো তো, এটা 3 ডিজিট পার পয়েন্ট, এটা হচ্ছে কত? 2 ডিজিট পার পয়েন্ট। আমি যদি 2 ডিজিট রাইট সাইডে সরাই, এটাও যদি 2 ডিজিট রাইট সাইডে সরাই, তাহলে দেখো তো 69.3 আর এখানে কত? 1, তার মানে আলটিমেটলি 69.3। ঠিক আছে, ক্যালকুলেশন হচ্ছে নিজের আর্ট, যতক্ষণ না আমরা ভুল না করি ততক্ষণ ভুল হয় না। ঠিক আছে, অ্যান্সারটা হবে 69.3 সেকেন্ড। 69.3 সেকেন্ড। পরের কোশ্চেন, একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু দেওয়া আছে 1 বছর, অধ্যায়ু হবে কত? তো অধ্যায়ু টি হাফ সমান 0.693 টাউ। টাউ এর মান কত দেওয়া আছে? 0.693 টাউ এর মান হচ্ছে 1 দেওয়া আছে, তার মানে অ্যান্সারটা হবে 0.693
এয়ার। ঠিক আছে, দেখো এই সিম্পল কোশ্চেন গুলো কিন্তু আসছে, তো এটা দেখে আমি এই টাইপটা বাদ দিব। বলছে রেডনের অধ্যায় দেওয়া আছে এত হলে ল্যামডার মান কত। আমরা জানি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। আমার ল্যামডার মান জিজ্ঞাসা করছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি হাফের মান দেওয়া আছে 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখন এই ক্যালকুলেশনটা আমরা দেখি। আচ্ছা, এখানে 2 ডিজিট পর পয়েন্ট আছে, এখানেও যদি আমি 2 ডিজিট পর পয়েন্ট করতে পারি তাহলে কাটাকাটি করে দিতে পারি, অথবা এখানে 3 ডিজিট পর পয়েন্ট, এখানেও যদি আমি এটা এখানে সরাই তাও একই কথা দাঁড়ায়। আমি যদি এইটা করি, পয়েন্টটা এখানে ছিল আমি দিলাম এখানে, তাহলে সংখ্যাটা আগে ছিল কত 0.693, আর আমি এখন লিখছি কত, এখন লিখছি আমি 6.93। তো সংখ্যাটা কি করলাম, বড় করলাম। বড় করলাম মানে কি মাইনাস পার একটা দিতে হবে ব্যালেন্স করার জন্য। আমি সংখ্যাটা যেহেতু এক ঘর বড় করেছি, তাহলে আমি এক ঘর ছোট করবো। এক ঘর ছোট করা মানে কি মাইনাস পার বাড়ানো। নিচেই কত আসছে, নিচেই তো 6.93 ছিল ইন্টু 10 টু দি পাওয়ার -3। দেখো তো এটা কেটে যায়, এই মাইনাস পার উপরে গেলে প্লাস হয়, -3 উপরে গেলে +3, 3 থেকে 1 বাদ দিলে +2, অর্থাৎ 10 টু দি পাওয়ার 2। 10 টু দি পাওয়ার 2 মানে কি, 10 টু দি পাওয়ার 2 মানে 100 বছর। ঠিক আছে, আগে যদি দিন থাকে, হ্যাঁ দিন ছিল, তাহলে এটা হবে না, হ্যাঁ 100 ইয়ার না 100 দিয়ে। এই যে এককটা আসবে তো এই যে এখান থেকে, হ্যাঁ এটা খেয়াল করে অ্যান্সার দাগাইতে হবে। আমাদের 100 দেখার সাথে সাথেই অ্যান্সার 100 করা যাবে না, আশা করি তোমরা বুঝবা। তো এই ধরনের অঙ্ক আমি বাদ দিলাম, হ্যাঁ এই টাইপটা আমি বাদ দিলাম, পরের টাইপে চলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ n = n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, এবং ইন্টারমিডিয়েটেও গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের এই সূত্র থেকে প্রায় অঙ্ক আসতো, সিকিউ এবং এমসিকিউ দুইটাই। n0 কি প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র যেটা সেটা, হ্যাঁ প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা, প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা। আর n হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণুর সংখ্যা। মানে প্রাথমিক অবস্থায় বা প্রারম্ভিক অবস্থায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে n0, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে n, ল্যামডা ক্ষয় ধ্রুবক, টি হচ্ছে সময়। ঠিক আছে, তো এই ইকুয়েশনে বসালে এই ধরনের সকল অঙ্কের অ্যান্সার আসবে। কিন্তু দেখো তো এই যে এক্সপোনেনশিয়াল আছে, ই উঠাইতে গেলে লন গুণ করতে হয়, উভয় পক্ষে লন গুণ করতে হয়। ইন্টারমিডিয়েটে করে আসনি, পরের লাইনে কি লেখো, n0 = e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ই উঠাইতে গেলে উভয় পক্ষে কি গুণ করতে হয়, লন গুণ করো। n/n0 = লন ই, লন ই সমান কত 1, তার মানে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি মাইনাস ল্যামডা টি থাকতো, তাই তো। ওটা ইন্টারমিডিয়েটের প্রসেস। তো আমরা এই ধরনের কোনো প্রসেসে যাব না, আমরা সিম্পল একটা শর্টকাট শিখব। সেই শর্টকাটে এই অধ্যায়ে যত কোশ্চেন আছে এই রিলেটেড সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো, এবং এটা হিউজ প্র্যাকটিস দেখাবো তোমাদের। তো সেটা দেখি আমরা। অবশিষ্ট পরমাণু অবশিষ্ট পরমাণু 1/2 টু দি পাওয়ার n অংশ হলে
মোট সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়। ঠিক আছে, অবশিষ্ট পরমাণু 1/2n অংশ হলে সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়, মানে মোট সময়টা হবে n। এই যে 1/2n, আমরা এখান থেকে n পাবো। ঠিক আছে, আমরা কোথা থেকে n পাবো? এই যে n এর পজিশন হচ্ছে এই n গুণ অধ্যায়, কোশ্চেনে বলে দেওয়া থাকবে। ধরো একটা কোশ্চেনে বলছে কোন মৌলের অধ্যায়ু 5 দিন, কোন মৌলের অধ্যায়ু আছে 5 দিন, কোন মৌলের অধ্যায়ু আছে 5 দিন। ঠিক আছে, তারপর বলছে 1/8 অংশ অবশিষ্ট, 1/8 অংশ অবশিষ্ট থাকতে কত সময় লাগবে? 1/8 অংশ অবশিষ্ট থাকতে কত সময় লাগে? 1/8 কে আমরা 1/2n ভাঙবো। 1/8 মানে কি 2^3 বলা যায় না? ঠিক আছে, 8 কে কি লেখা যায়? 2^3। তাহলে এখানে n টা কত দেখো তো, এখানে n টা হলো, এখানে n টা হচ্ছে 3। এখানে n টা কত? 3 না? তাহলে মোট সময় অধ্যায় কত? এখানে n এর মান কত? 3, অধ্যায় কত বলেছে? 5 দিন, অর্থাৎ 15 দিন পর। হ্যাঁ, 15 দিন পর ওই মৌলের 1/8 অংশ অবশিষ্ট থাকবে। 1/8 অংশ অবশিষ্ট থাকতে মোট সময় লাগবে কত দিন? 15 দিন। আমরা জাস্ট এই সূত্রটা একটু মুখস্থ করব যে অবশিষ্ট পরমাণু 1/2n অংশ হলে সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়। অবশিষ্ট পরমাণুটাকে 1/2n ফরম্যাটে সবসময় ভেঙে নেব। 2 এর পর যেটা থাকবে সেটা হচ্ছে n, আর মোট সময় বা সময় ইকুয়াল টু ওই n গুণ অধ্যায়। এই তিনটার ভিতরে যে কোনো দুইটা দেওয়া থাকবে, আর একটা বের করতে হবে। আমাদের বেশি সময় লাগবে না আশা করি। তাহলে আমরা প্র্যাকটিস কোশ্চেনে চলে যাই, এটা যদি বুঝে থাকি। প্রথম কোশ্চেন, কোবাল্ট এত তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ু দেওয়া আছে 5 বছর। কত বছর পর, মানে সময় জিজ্ঞাসা করছে, কত বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে 1/32 হ্রাস পায়। 1/32 হ্রাস পায় মানে 1/32 অবশিষ্ট থাকে। 1/32 মানে 1/2^5 কি লেখা যায় ভাই? 1/32 মানে বলতো 1/2^5। তার মানে আমরা সূত্রটা আবার লিখি, দেখলে মনে থাকবে বেশি। সময় ইকুয়াল টু, এই যে n এর মান কত? সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়। আমরা দেখছি সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়। এখন এখানে n এর মান কত? এটাই তো n, এটাই তো n। তাহলে n এর মান কত? 5। অধ্যায় দিয়ে আছে কত বছর? 5 বছর, তাহলে 25 বছর। ঠিক আছে, কত বছর পর 1/32 অংশ অবশিষ্ট হবে? 25 বছর পর। তো এই কোশ্চেন তো আমরা 5 সেকেন্ডের ভিতরে সলভ করে ফেলতে পারবো না? অবশ্যই পারা উচিত। এই কোশ্চেন আমরা 5 সেকেন্ডের ভিতরে সলভ। তো পরের কোশ্চেনে আসা যাক, হিউজ উদাহরণ দেখাবো এই রিলেটেড। একটি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ু দেওয়া আছে 1600 বছর। অধ্যায়ু, হ্যাঁ, অধ্যায়ু ত্রিহাব অধ্যায়ু দেওয়া আছে। কত সময় পর? সময় জিজ্ঞাসা করছে। তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত। দেখো এখানে বলছে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত। আমরা কিন্তু ক্ষয়প্রাপ্তর কথা বলিনি, আমরা অবশিষ্ট দেখছিলাম 1/2n অংশ, কিন্তু কোশ্চেনে ক্ষয়প্রাপ্ত দিয়েছে। দেখো আমরা সবসময় কাজ করবো অবশিষ্ট নিয়ে। যদি ক্ষয়প্রাপ্ত বলে মোট অংশ কত? মোট অংশ কত? 1। এখান থেকে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কত? 15/16। তার মানে অবশিষ্ট থাকবে 1/16 অংশ। অবশিষ্ট থাকবে কত? 1/16 অংশ। বারবার কি আমরা 1 থেকে এটা বাদ দেব? না, তাও বাদ দিতে হবে না। দেখো নিচেই থাকে মোট অংশ। মোট কত অংশ? 16 অংশ। তার 15 অংশ, 16 ভাগের 15 ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তার মানে 1 ভাগ অবশিষ্ট থাকবে, 1/16। ঠিক আছে, যদি প্রশ্নকর্তা বলে 31/32 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, 31/32 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, আমার দরকার কি? অবশিষ্ট। তাহলে মোট অংশ ছিল কত? 32। এখান থেকে 31 অংশ যদি ক্ষয়প্রাপ্তই হয়ে যায়, তাহলে থাকে কত? 1 অংশ। 32 ভাগের 1 ভাগ।
ক্লিয়ার কি? আচ্ছা, যদি ক্লিয়ার হও আবার কোশ্চেনে চলে আসি যে 15/16 অংশ ক্ষয় প্রাপ্ত মানে অবশিষ্ট 1/16। 1/16 আমি 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। তাহলে n এর মান পাইলাম 4, অর্ধায়ু পাইলাম 1600, মোট সময় এসেছে তার মানে এই 4 এর সাথে গুণ করে 416 কত 6400 বছর। কত সময় পর? 6400 বছর পর এই ঘটনাটা ঘটবে। পরের কোশ্চেন, 15 দিনে মানে সময় 15 দিনে বিস্মাতে তেজস্ক্রিয়তার কার্যকারিতা 1/8 নেমে আসে। 1/8 নেমে আসে মানে 1/8 অংশ নেমে আসে মানে অবশিষ্ট থাকে। বিস্মাতের অধ্যায় জিজ্ঞাসা করছে, অধ্যায় জিজ্ঞাসা করছে। না পারার কোনো কিছু আছে ভাই? জাস্ট একটু ঘোরাই দিছে। 1/8 নেমে আসে মানে কত? 1/8 নেমে আসে মানে কত? 1/2 টু দি পাওয়ার 3। 1/8 নেমে আসে মানে 1/2 টু দি পাওয়ার 3। তার মানে n এর মান কত পাইলাম? এটাই তো n, এটাই তো n। n এর মান কত পাইলাম? 3 পাইলাম। তাহলে সময় ইকুয়াল টু 15 দিন ইকুয়াল টু n এর মান কত? 3 গুণ অধ্যায়ু ছিল, তাই তো? আমাদের সূত্র ছিল সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়ু। তা অধ্যায়ু চেয়েছে, তাহলে পরের লাইনে কি 15কে 3 দ্বারা ভাগ করবো, অধ্যায়ু পেয়ে যাবো 5। 15কে 3 দ্বারা ভাগ করলে অধ্যায়ু কত পাচ্ছি? 5 পাচ্ছি। কত দিন? 5 দিন। ঠিক আছে, একেবারে সিম্পল জিনিস। কয়টা? কোন তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় দেওয়া আছে 1600 বছর। 6400 বছর পর মৌলটির কত অংশ অবশিষ্ট থাকবে? দেখো অধ্যায় দেওয়া আছে এত বছর পর মানে সময় দেওয়া আছে, তাহলে আমার n বের হবে। তাহলে সময় কত? 6400 গুণ ইকুয়াল টু n গুণ অধ্যায়। অধ্যায় কত দেওয়া আছে? 1600। তার মানে n এর মান আমি কত পাইলাম? n এর মান কত পাইলাম? 4 পাইলাম। ঠিক আছে, 6400 কে 1600 দ্বারা ভাগ করলে 4। n এর মান যদি 4 হয় তাহলে কত? n এর মান 4 হলে সূত্র কি? 2 টু দি পাওয়ার n ছিল না? তার মানে 1/2 টু দি পাওয়ার 4। 1/2 টু দি পাওয়ার 4 মানে কত? 1/16। 1/16 অবশিষ্ট থাকবে। কোশ্চেন যত বড়ই হোক না কেন আমাদের সলভ 5 সেকেন্ডের ভিতর হয়ে যাবে। কয়টা? কোন তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় দেয়া আছে 5 দিন। 3/4 অংশ ক্ষয় হতে কত সময় লাগে? আমরা ক্ষয়ের হিসাবটা বারবার বলছি, আমরা সবসময় অবশিষ্টর হিসাবটা দেখব। 3/4 অংশ মানে 4 ভাগের 3 ভাগ যদি ক্ষয় হয়ে যায় তার মানে অবশিষ্ট থাকবে কত? 4 ভাগের 1 ভাগ মানে 1/4। 1/4 মানে 1/2 টু দি পাওয়ার কত? 2 লিখতে পারি। তাহলে n এর মান কত পাইলাম? n এর মান পাইলাম 2। অধ্যায় দেওয়া আছে 5 দিন। কত দিন সময় লাগবে? তাহলে অধ্যায়ের সাথে একটু গুণ করলে 10 দিন সময় লাগবে। ঠিক আছে, 10 দিন শেষ, 10 দিন সময় লাগবে। পরের কোশ্চেন একই কথা। কোন তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় 5 দিন দেওয়া আছে, 7/8 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? এটা তোমাদের নিজের করে নেওয়া উচিত। 8 ভাগের 7 ভাগ যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকে কত? 1/8। 1/8 মানে কত? 2 টু দি পাওয়ার 3। তার মানে n এর মান কত? 3। অধ্যায় দেওয়া আছে কত? 5 দিন। তাহলে 5 কে 3 দ্বারা গুণ করলে 15 দিন। ঠিক আছে, 15 ডেজ। আচ্ছা, চোখের দেখা হয়ে যাবে। কয়টা বলছে? একটি তেজস্ক্রিয় মৌলের অধ্যায় 40 দিন। মৌলটি সম্পূর্ণ ক্ষয় হতে কত সময় লাগবে? অধ্যায়ের কনসেপ্ট কি? অর্ধেক পরিমাণ ভাঙতে যে সময় লাগে তাকে অধ্যায় বলে। আর একটা তেজস্ক্রিয় মৌল ভাঙতে মানে নিঃশেষ হতে অসীম পর্যন্ত সময় লাগে। হ্যাঁ, তার মানে এই 2-5 বছরে ওর কোনো কিছু হয় না, যুগের পর যুগ লেগে যায়। তো মৌলটি সম্পূর্ণ ক্ষয় হতে কত সময় লাগবে? অসীম সময় লাগবে, নির্দিষ্ট সময় না, অসীম সময়। ওকে, পরের কোশ্চেন, ট্রিটিয়ামের অর্ধজীবন। অর্ধজীবন মানে অধ্যায়। অধ্যায় কত? 12.5 বছর। 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? তো দেখাই যাচ্ছে সময়টা ডাবল দেওয়া আছে মানে 1/। আচ্ছা, আমি ভালোভাবে করে দিই। এটা হচ্ছে সময়। সময় কত? 25 বছর ইকুয়াল টু n গুণ অধ্যায় কত? 12.5
5, তাহলে n এর মান আমি কত পাবো? n এর মান 2 পাবো। 2 মানে কি 2 টু দি পাওয়ার n মানে 1/2 টু দি পাওয়ার 2, তার মানে কত 1/4। কত অংশ অবশিষ্ট থাকবে? 1/4 অংশ অবশিষ্ট থাকবে। 1/4 অংশ অবশিষ্ট থাকবে। কয়টা অধ্যায় দেয়া আছে, সময় দেয়া আছে, তার মানে সময়কে অধ্যায় দ্বারা ভাগ করলে n এর মান পাবো। তাহলে সময় কত? 30, 30 কে 15 দ্বারা ভাগ করলে n এর মান কত পাইলাম? 2 পাইলাম। হ্যাঁ, কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে 1/2 টু দি পাওয়ার 2 মানে 1/4 অংশ অবশিষ্ট থাকবে। কিন্তু প্রশ্নকর্তা অবশিষ্ট বলিনি, প্রশ্নকর্তা বলেছে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। 4 ভাগের ভিতরে 1 ভাগ যদি অবশিষ্ট হয়, এটা যদি অবশিষ্ট হয়, 4 ভাগের 1 ভাগ যদি অবশিষ্ট হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ ক্ষয় হবে। ঠিক আছে, তাহলে ক্ষয় হবে কত? 3 ভাগ। ঠিক আছে, পরে কোশ্চেন, কার্বন আইসোটোপের অধ্যায় কত? 6400 বছর, সরি 6000 বছর, 24000 বছর পর 100 গ্রাম কার্বনে কতটুকু অবশিষ্ট থাকবে? দেখো, এটা সময় দেওয়া আছে, এটা অধ্যায় দেওয়া আছে। তাহলে সময়কে অধ্যায় দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি? n পাচ্ছি। 24000 কে 6000 দ্বারা ভাগ করলে 4 7 24, অর্থাৎ n এর মান কত? n এর মান 4। তার মানে 1/2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4 মানে 1/32। কত অংশ অবশিষ্ট থাকবে? যদি বলে 1/32 অংশ অবশিষ্ট থাকবে, আর বলছে কতটুকু অবশিষ্ট থাকবে। 1/32 কার অংশটা হয়? কার? মোটটার, কোনো কিছুর, তাই তো? মোটটা কত? 100 গ্রাম। 100 গ্রামের 1/32 অংশ অবশিষ্ট থাকবে। মোট যদি 10 গ্রাম থাকতো তাহলে 10-এর 1/32, মোট যদি 200 গ্রাম থাকতো তাহলে 200-এর 1/32। এখন কাটাকাটি করলে যা হবে তাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 3.135 গ্রাম। কাটা। একটি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় দেওয়া আছে 10 দিন, 30 দিন পর 1 কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু অবশিষ্ট থাকবে? মোট সময় কত? 30, অধ্যায় দেওয়া আছে কত? 10, তার মানে এটা ভাগ করলে n এর মান আমি পাচ্ছি কত? 3। n এর মান 3 পাইলে 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8 অংশ অবশিষ্ট থাকবে। 1/8 অংশ অবশিষ্ট থাকবে। 1/8 মানে কত? 12.5% বা 0.125, 0.125। ঠিক আছে, কয়টা? একটি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় দেওয়া আছে 10 দিন, 2 কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু 1 মান পরে, না এখানে ভুল আছে, 1 মাস পর হবে। এখানে 1 মাস পর, 1 মাস পর অবশিষ্ট থাকবে। 1 মাস মানে কত দিন? 1 মাস মানে 30 দিন। 1 মাস মানে 30 দিন। তো মোট সময় কত? 30 দিন। অধ্যায় কত দিন? 10 দিন। অধ্যায় কত দিন? 10 দিন। তার মানে n ইকুয়াল টু কত পাইলাম? 3 পাইলাম। n ইকুয়াল টু 3 মানে কত? 1/2 টু দি পাওয়ার 3। 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8 অংশ। কত অংশ অবশিষ্ট থাকবে? 1/8 অংশ অবশিষ্ট থাকবে। কার? মোটটার। মোট কত গ্রাম? মোট আছে 2 কেজি, তাহলে 2 এর 1/8 অংশ, তাহলে কাটাকাটি করলে 1/4 কেজি। ঠিক আছে, মাথায় থাকার জন্য আমি আবার বলছি, যেহেতু মোট সময় 1 মাস বলেছিল, 1 মাস মানে 30 দিন, আর অধ্যায় কত দিন? 10 দিন। n এর মান আমি কত পাইলাম? 3 পাইলাম। n এর মান 3 মানে 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8 অংশ অবশিষ্ট থাকবে। কার? মোটটা। মোট যা ছিল তার 1/8 অংশ। এখন মোট যেহেতু 1 কেজি না, মোট আছে 2 কেজি, তাহলে 2 এর 1/8 অংশ। মোট যদি 5 কেজি থাকতো তাহলে 5 এর 1/8 অংশ। ওকে, পরের কোশ্চেন, কোন তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় 16 ঘন্টা, সরি 15 ঘন্টা, 60 ঘন্টা পর কতটুকু অবশিষ্ট থাকবে? দেখো, মোট সময় কত? 60, অধ্যায় কত? 15, তার মানে n এর মান কত পাইলাম? n এর মান 4 পাইলাম। n এর মান 4 মানে কত? 1/2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4 মানে 1/16। 1/16 অংশ অবশিষ্ট থাকবে। কার? প্রারম্ভিক পরমাণু যা ছিল তার। প্রারম্ভিক পরমাণু কত? 4, তার মানে 1/4 অংশ। 1/4 মানে কত? 0.25 গ্রাম। ঠিক আছে,
যত বড়ই কোশ্চেন হোক না কেন আমাদের সলভ 5 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে। কোনো পদার্থের অধ্যায় 5 দিন 15 দিন পর কত অংশ ক্ষয় প্রাপ্ত হবে? অধ্যায় দেওয়া আছে 5 দিন 15 দিন মোট সময়, তাহলে মোট সময়কে অধ্যায় দ্বারা ভাগ করলে ধাপ পাইলাম। n এর মান কত 3, তার মানে 1/2⁻³ মানে 1/8 অংশ অবশিষ্ট থাকবে। কিন্তু প্রশ্নকর্তা ক্ষয় প্রাপ্ত বলেছে, এটা কি অবশিষ্ট, এটা হচ্ছে অবশিষ্ট। তাহলে ক্ষয় কি মোট 8 অংশের ভিতরে 1 অংশ যদি অবশিষ্ট থাকে তাহলে ক্ষয় কত 7 অংশ, তার মানে 7/8। হ্যাঁ 7/8। তাহলে অ্যান্সার কত ওই 7। এটা ভাগ করবা না পারলে, অথবা 100% অ্যান্সার করলে এর সাথে কত 100, তাহলে কাটাকাটি করবা। 25 দিয়ে কাটলে এটা কত 4, এটা কত সরি 4 দিয়ে কাটলে এটা কত 2, আর এটা হচ্ছে 25 হয়, তাহলে 25 গুণ 7/2 সেটাও করতে পারো, অথবা করতে পারো 1/8। 1/8 মানে কত 1/8 মানে কত 12.5%। 1/8 মানে কত 12.5%, তার সাথে 7 গুণ করবা। ঠিক আছে, 7 গুণ 12.5 গুণ করলে যা হবে সেটা এটাই রাইট অ্যান্সার হবে। আমি আবার বলি ক্যালকুলেশন হচ্ছে নিজের শর্ট, এক এক সময় এক একটা মনে হবে, যদি ভুল না করো তাহলে অ্যান্সারে কোনো সমস্যা হবে না। রেডনের অধ্যায় দেওয়া আছে 3.82 দিন, কতদিনে ওই পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত। আমি ক্ষয়প্রাপ্ত নিয়ে একটা কথাও বলছি না, আমি বারবার বলছি অবশিষ্ট। 75% ক্ষয়প্রাপ্ত মানে অবশ্যই অবশিষ্ট থাকবে। অবশিষ্ট হচ্ছে 25%। অবশিষ্ট কত 25%। 25% মানে কত 1/4 অংশ বলা যায়। 25% মানে কত 25/100। 25% মানে 25/100, তার মানে কত 1/4 অংশ। কত অংশ, এটা কিন্তু অবশিষ্ট। 1/4 অংশ মানে কি 1/4 অংশ মানে 1/2⁻²। 1/2⁻², এটা হচ্ছে n এর মান। n এর মান কত পাইলাম 2 পাইলাম। n এর মান যদি 2 পাই তাহলে অধ্যায়ের সাথে 2 গুণ করলে আমরা মোট সময় পাবো। কি পাবো মোট সময় পাবো, তাহলে 2 গুণ করলে 3 গুণ 6 7 পয়েন্ট সামথিং অ্যান্সার 7.64 অ্যান্সার। আমি আবার বোঝাই, এটা যেহেতু অন্যরকম, আমরা কোনো সময় ক্ষয়প্রাপ্ত নিয়ে কাজ করব না, আমরা সব সময় দেখব অবশিষ্টটা। যেহেতু 75% ক্ষয়প্রাপ্ত তাহলে অবশিষ্ট আছে কত 25%। 25% মানে কত 1/4 অংশ। অংশে যদি হয় তাহলে কত 1/4 অংশ। 1/4 মানে কত 1 আমাদের টার্গেট 2n ফরম্যাটে ভাঙা, তাহলে 1/2 মানে n এর মান 2 পাইলাম। অধ্যায়ের সাথে ওই n এর মান গুণ করলেই তো আমরা মোট সময় পাই। কতদিনে মানে মোট সময় জিজ্ঞাসা করছে সেটা। পরেরটা এখন থেকে একই কোশ্চেন। একটি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ে 10 দিন কতদিনে ওই পদার্থের 75% ক্ষয়। 75% ক্ষয় মানে অবশিষ্ট হচ্ছে 75% ক্ষয় মানে অবশিষ্ট হচ্ছে কত 25%। 25% মানে কত 1/4 অংশ। 1/4 অংশ আমাদের টার্গেট 1/2n ফরম্যাট, তার মানে 2। n এর মান কত 2, n এর মান হচ্ছে 2। n এর মান 2 পাইলে অধ্যায়ের সাথে 2 গুণ করলে সময় পাবো 20 দিন। কতদিন 20 দিন। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে ভয়ঙ্কর কঠিন একটা অঙ্ক ছিল এটা। তো আমাদের সলভ করতে কোনোই সময় লাগবে না। আচ্ছা এটাই কথা দিই। তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় দেওয়া আছে 3.8 দিন, আদি পরমাণুর সংখ্যা 30% ক্ষয় হতে কত সময় লাগবে। ঠিক আছে, এই 30% আমি বুঝি না, আমি 25% বুঝি, বা বেসিক দিয়ে কোশ্চেনটা সলভ করা যায়। বেসিকটাই বলি, তাহলে আমাদের আরো কিছু কোশ্চেনে এই ধরনের কোশ্চেনে সলভ করতে সুবিধা হবে। এক অধ্যায় মানে কি অর্ধেক পরিমাণ কাজ করতে যে সময় লাগে সেটাই তার অধ্যায় বলে। ঠিক আছে, অর্ধেক পরিমাণ কাজ করতে যে সময় লাগে তাকে অধ্যায় বলে। তার মানে তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় কত 3.8 দিন, মানে অর্ধেক পরিমাণ ভাঙতে সময় লাগছে 3.8 দিন। এখন আপনাকে একটা কাজ দিয়ে বলছে ওই কাজটার
অর্ধেক পরিমাণ করে দেবেন, সময় দিচ্ছে কত 3.8 দিন। তারপর ওই ব্যক্তি তার সিদ্ধান্তে পরিবর্তন করে বলছে ভাই আমার অর্ধেক পরিমাণ কাজ লাগবে না, আমার হাতে সময় কম, তো আমার মাত্র 25% কাজ করে দেন। এটা হচ্ছে 50% কাজ করতে, আমরা কাজই ধরি, অধ্যায় পরে দেখি, হ্যাঁ মৌল টৌল পরে। একটা কাজ করতে 50% কাজ করতে 3.8 দিন সময় দিয়েছে, তাহলে 25%, 50% না 25% কাজ করতে সময় কম লাগবে না বেশি লাগবে, আগে চিন্তা করতে হবে। 50% কাজ করতে যদি 3.8 দিন লাগে, মাত্র 25% কাজ করতে অবশ্যই তার অর্ধেক সময় লাগবে। তার মানে 3.8 দিনকে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 2 দ্বারা ভাগ করলে 1.9 পাবো মেবি, হ্যাঁ 1.9। কতদিন? 1.9 দিন। অর্থাৎ 25% ক্ষয় করতে সময় লাগতো কত? 1.9 দিন। এখন প্রশ্নকর্তা যদি বলে ভাই 25% না আমার 20%, আমি 25%-এর হিসাব করতে পারবো, 20%-এর হিসাব করতে পারবো না। 25%-এর সময় লাগছে 1.9 দিন, তাহলে 20%-এর সময় লাগবে 1.9 দিন থেকে একটু কম। আর প্রশ্নকর্তা 20% বলেনি, বলেছে 30%, তার মানে 25% থেকে একটু বেশি, মানে 1.9 থেকে একটু বেশি হবে, সেটা 1.95 হতে পারে, 1.97 হতে পারে, বা 2.05 হতে পারে, এর আশেপাশেই তো কোনো সংখ্যা। তো অপশন দেখে আসা যাক। 1.9 এর সামান্য বেশি তো না, এটা তো আরো বেশি, এটা তো হবেই না, তাহলে রাইট অ্যান্সার কোনটা? এটা। আমার মনে হয় এই টপিকসে তোমাদের কোনো কোশ্চেন আটকাতে পারবে না। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমার পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবা।